বলেছে যে it was the fashion then in every house to keep caged birds. কি লিখেছো বলো, তোমরা বলো, তারপর আমি বলছি। আমি লিখেছি প্রত্যেক বাড়িতে পাখি রাখার একটি চল তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে তখন ঘরে ঘরে বা সেই সময়, ইট ওয়াজ দ্য ফ্যাশন, এটা তো পাস্ট টেন্স, অতীতকাল, তাহলে এটা লিখতে হবে যে তখন বা সেই সময় ঘরে ঘরে খাঁচায় পাখি রাখা, কেজেড বার্ডস, খাঁচায় পাখি রাখা বা পাখি পোষা লোকের শখ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, অতীত কালটা, ক্রিয়ার কালটা সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা বঙ্গানুবাদ লিখছি, ক্রিয়ার কাল অবশ্যই খেয়াল রাখতে হবে। I hated this, and the roast thing of all to me was the call of a quail imprisoned in a cage in some house in the neighborhood. তাহলে এটা কি হবে? I hated this, আমি এটাকে ঘৃণা করতাম, আমি ইহাকে ঘৃণা করতাম, and the roast thing, আমার সবচেয়ে খারাপ লাগতো যখন কোনো বাড়ি থেকে ভেসে আসা খাঁচায় বন্ধ কোনো কোকিলের ডাক, কোনো প্রতিবেশী বাড়ি থেকে, নেবারহুড, প্রতিবেশী, প্রতিবেশী বাড়ি থেকে ভেসে আসা আমার সব থেকে খারাপ লাগতো যে খাঁচায় বন্দি কোনো কোয়েলের ডাক। বউ ঠাকুরন had acquired a Chinese শ্যামা, বউ ঠাকুরন জোগাড় করেছিলেন একটি চীনা বা চীন দেশ থেকে একটি শ্যামা পাখি। From under its covering of cloth its sweet whistling rose continuously. তার খাঁচার উপর থাকতো কাপড়ের ঢাকা। From under its covering of cloth, তার খাঁচার উপর থাকতো কাপড়ের ঢাকা, its sweet whistling rose continuously, তার নিচ থেকে শোনা যেত কিসের শব্দ? হুইসলিং মানে শীষের শব্দ। শীষ দেওয়া, শীষের শব্দ। A fountain of song, fountain of songs, শীষের শব্দ। ঠিক আছে, যেন fountain of songs মানে কি? যেন সুরের গানের ফোয়ারা, ঝর্ণা গানের ফোয়ারা। ফাউন্টেন, ওই ঝর্ণা কলম ছিল না, ফাউন্টেন পেনকে বলা হতো। হ্যাঁ, সং মানে হচ্ছে সুরের ঝর্ণা, যেন ঠিক সুরের ঝর্ণা। Besides these, there were other birds of all kinds, and their cages hung in the west veranda. ঠিক আছে, যেন সুরের ঝর্ণা, তারপর হচ্ছে যে there were, besides পাশাপাশি, সেগুলি মানে সেখানে আরো অনেক ধরনের, অনেক জাতের পাখি রাখা ছিল। There were other birds of all kinds, বিভিন্ন প্রজাতির পাখি রাখা ছিল। And their cages hung in the west veranda, সেই তাদের খাঁচাগুলি পশ্চিমের বারান্দায় ঝোলানো থাকতো। ঠিক আছে, রাখা ছিল বা ঝোলানো, হাং ঝুলিয়ে রাখা হতো পশ্চিমের বারান্দায়। একদম ইজি, এটা মিসলেনিয়াস অর ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এসেছে এই প্রশ্নটা। এক্সাক্ট সালটা আমি দেখে বলে দেবো, মিসলেনিয়াস এসছে না ডাব্লিউবিসিএস এসছে। মোট কথা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে এসেছে। প্রবাবলি ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এসছে এটা 2012 দিকে, 10-12 এরকম সালে। নেক্সট, পরেরটা। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। কঠিন লাগছিল এটা লিখতে? এই যে ম্যাম
এটা কাপড়ের তো আড়াল থেকে মানে কাপড়টা ঢাকা ছিল, মানে ওই জায়গাটা আমি গুছাতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওগুলো তো এক একটা, যেমন ওই ফাউন্টেন অফ সং, এই যে মিনিং গুলো, এগুলো তো মানে বোঝাটা একটু টাফ ব্যাপার। যেমন হচ্ছে ফ্রম আন্ডার ইটস কভারিং অফ ক্লথ, একদম ওইগুলো কি হয় বাংলাতে একদম, যে এই জন্যই বলছি পুরো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়, শব্দ থেকে শব্দ লেখা নয়, কিছুটা বুঝে নিতে হবে। আমরা হয়তো অনেক সময় অনেক শব্দ বুঝতে পারলাম না, কিন্তু আমরা পুরোটা পড়ে তার একটা ভাবানুবাদ করার চেষ্টা করব, এক্সাক্ট সেই ভাবানুবাদটাই আমাদের থেকে জানতে চাইছে, কিন্তু কোনো শব্দ যুক্ত করা নয় বাইরে থেকে, ওটারই ভাবানুবাদ করে দিতে হবে, এক্সাক্ট মিনিং নয় কিন্তু ভাবানুবাদ, কাছাকাছি কিছু। ইটস যে খাঁচার নিচ থেকে ওই যে শীষের শব্দ ক্রমশ আসছিল, ফাউন্টেন অফ সং, যেন সুরের ঝর্ণা। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে ওয়ার্ড টু ওয়ার্ড করি, ফাউন্টেন অফ সং, আমি কি বলবো, একটি সুরের ঝর্ণা, তাই তো। তো এখানে তো বিষয়টা তাই বলেনি, বা একটি গানের ঝর্ণা, সং মানে তো অ্যাকচুয়ালি গান, আমরা এটাই বলে দেবো একটা গানের ফাউন্টেন, ঝর্ণা, তাই বলে কি শব্দটা জানা মানে ঠিক হলো? ঠিক হলো না তো, তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড, তাই না? সেই জন্যই তো ভাবানুবাদ করতে দিয়েছে, ওটা শুনে ওই শীষের শব্দটা শুনে মনে হচ্ছে যেন সুরের ঝর্ণা, যেন শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটাই জানতে চাইছে, এটাই ম্যাম হচ্ছে। ফাউন্টেন ফোয়ারা বলবো না, না ঝর্ণা বলবো? সুরের ফোয়ারা দুটোই দিতে পারো, ঝর্ণা ফোয়ারা একই জিনিস। তাহলে এই লাইনটা কি দাঁড়াচ্ছে যে কাপড়ের আড়াল থেকে যে ওই এটা লাইনটা সুমিষ্ট দাঁড়াচ্ছে যে শীষ, তার খাঁচার উপর থাকতো কাপড়ের ঢাকা, আর তার নিচ থেকে শোনা যেত তার শীষের শব্দ, পাখিটির শীষের শব্দ, যেন সুরের ঝর্ণা। অ্যাকচুয়ালি ফোয়ারা মানে সুরের ফোয়ারা এটা দিলেও হবে, ঠিক আছে, ফোয়ারা শব্দটা এক্সাক্ট তো মানে বাংলা শব্দ নয়, সেই জন্য ওটা মানে অ্যাভয়েড করে, ভুল নয়, ঠিক আছে। কন্টিনিউয়াসলিটা তো কি মানে রোজ পাস্ট টেন্সে নিরন্তর এরকম ভাবে প্রেজেন্ট করা যাবে? কোনটা? কন্টিনিউয়াসলি ওয়ার্ডটা তো হয়ে গেল, এই যে হ্যাঁ ক্লোজ ইন সুইট লিসনিং কন্টিনিউয়াসলি, মানে হ্যাঁ, তার মিষ্টি শীষ নিরন্তর, ওইভাবে প্রতিনিয়ত পরের লাইনটা দিয়ে প্রতিনিয়ত লিখতে হবে। প্রতিনিয়ত, আচ্ছা। প্রতিনিয়ত দিলেই হবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, পরেরটা বলবো? না না, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই যে এটা যখন উত্তরটা দেবো, এই যে উত্তরটা এখানে আমি করে দিয়েছি, ঠিক আছে, আমি বোঝানোর জন্য এটা আমি আনসারটা তখন দিয়ে দেবো, তোমরা দেখে মানে নিয়ে নেবে, প্রিন্ট করে নেবে। পরেরটা গেলাম। আচ্ছা, বলছি, ইট ওয়াজ এ বুক অন অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, হ্যাঁ ঠিক আছে, বাই ফ্রেড ওয়েল, ঠিক আছে, ফ্রেড ওয়েল, রিটেন ইন ইংলিশ। ওকে, তাহলে বলো কি হবে? এটি ফ্রেড হোয়েলের ইংরেজিতে লেখা জ্যোতির্বিদ্যার একটি বই ছিল। হ্যাঁ, আর এবারে যদি আমি এটাকে একটু বেটার করতে চাই, এটা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট হলো, যদি এটাকে ভাবানুবাদ করি তাহলে কি হবে? তাহলে হবে বইটি ছিল জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয়, দাঁড়ি, লেখক ফ্রেড ওয়েল, ঠিক আছে। তাহলে বেটার করতে গেলে কি করতে হবে? বইটি ছিল জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বা সম্বন্ধীয়, দাঁড়ি, লেখক ছিলেন ফ্রেড ওয়েল, লেখক ফ্রেড ওয়েল, দাঁড়ি, হলো। নেক্সট, কপিল glanced at the clock every now and then, এই যে now and then idioms, as he read, ঠিক আছে, কপিল glanced at the clock every now and then as he read, তাহলে কি হবে? বইটি পড়ার সময় কপিল প্রতি মুহূর্তে ঘড়ির দিকে তাকাচ্ছিল। হ্যাঁ,
বইটি পড়তে পড়তে কপিল প্রতি মুহূর্তে বা বারে বারেই ঘড়ির দিকে তাকাচ্ছিল। রিড আর কি, রেড পাস্ট টেন্সে আছে, রিড রিড। হি ওয়াজ প্যাশনেটলি, এটা কিন্তু এখানে এটা হবে না, হ্যাঁ, প্যাশনেটলি হবে। হি ওয়াজ প্যাশনেটলি ইন্টারেস্টেড ইন অ্যাস্ট্রোনমি বুকস দ্যাট রিভিলড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স। কি হবে? জ্যোতির্বিদ্যার যে বইগুলিতে বলো বলো। মহাবিশ্বের বিভিন্ন গোপনীয়তা সম্পর্কে লেখা আছে, সেই বইগুলিতে সে আন্তরিকভাবে আগ্রহী ছিল। আন্তরিকভাবে জানতে আগ্রহী ছিল, ঠিক আছে, বা সেই বিষয়ে আগ্রহী ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, এমনি ঠিক আছে। আর তাহলে এটা এমনিতে কপিল জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে খুবই আগ্রহী, বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় গোপন তথ্য জানতে খুবই উৎসুক, ঠিক আছে। প্যাশনেটলি আগ্রহী, ইন্টারেস্টেড ইন অ্যাস্ট্রোনমি বুকস দ্যাট রিভিলড, যে গোপনীয় ব্যাপার, সিক্রেটস, লুকানো ব্যাপারগুলো অফ দ্য ইউনিভার্স, সেগুলো জানতে সে খুব উৎসুক ছিল। বাট দিস ইভিনিং, এই যে শব্দগুলো আগ্রহী এবং উৎসুক, এই শব্দগুলো জানতে হবে, ছোট ছোট শব্দ। বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, উৎসুক, প্যাশনেটলি উৎসুক, ইন্টারেস্টেড হলো আগ্রহী। আচ্ছা, but this evening his mind was not entirely on the book. It seemed as though he were reading it just to while away the hours. It seemed as though he were reading it just to while away the hours. আমি এটা লিখেছি, কিন্তু সেই সন্ধ্যায় তার মনোযোগ সম্পূর্ণভাবে বইগুলির উপর ছিল না। সে হ্যাঁ, কোনো একদম। রকমের সময় পার করতে চেয়েছিল। হ্যাঁ, সেই সন্ধ্যায় বইটির মানে প্রতি সময় কাটানোর জন্য এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি মনোযোগ ছিল না, একদম পারফেক্ট হয়েছে। তারপরে দেখে মনে হচ্ছিল যে সময় কাটানোর জন্যই সে বইটি পড়ছে, ঠিক আছে। দেখে মনে ছিল, যে সিমড, দেখে মনে হওয়া, ইট সিমড, কোনো কিছু দেখে মনে হওয়ার জন্য এই শব্দটা প্রয়োগ করা হয়। এটা ইংরেজিতেও খেয়াল রাখবে, যখন এই ধরনের শব্দ হবে, কোনো কিছু দেখে মনে হচ্ছে এটা, তখন ইট সিমড হবে, ঠিক আছে, দেখে মনে হওয়া। দেখে মনে হচ্ছিল যে সময় কাটাবার জন্যই সে বইটি পড়ছে। ওকে, নেক্সট, এবার এইটা, বাই নেক্সট প্যারা, বাই হিজ রিস্ট ওয়াচ দ্য টাইম ওয়াজ 11:30. তখন তার হাত ঘড়িতে তখন তার হাত ঘড়িতে রাত 11:30, 11:30। 11:30 বাজলে কপিল শাট দ্য বুক, বইটি কি করে, বন্ধ করে দেয়, তাই তো। গট আপ অ্যান্ড টুক আউট আ টেলিস্কোপ ফ্রম দ্য ওয়াল কাপবোর্ড। কি হলো, তারপর সে কি করলো, তার দেওয়াল আলমারি থেকে সে বইটা বন্ধ করে, তারপর সে তার দেওয়াল আলমারি থেকে একটা টেলিস্কোপ যন্ত্র নিল। টেলিস্কোপ হবে না, এটা হবে দূরবীক্ষণ। ও আচ্ছা, এর বাংলা দূরবীক্ষণ। একান্ত পরীক্ষার হলে মনে না থাকলে আর কি করতে হবে, তখন ওই টেলিস্কোপই লিখতে হবে, সেক্ষেত্রে যে দূরবীক্ষণ লিখে দেবে সে নম্বরটা পেয়ে যাবে। হ্যাঁ ম্যাম, আমি দূরবীক্ষণ লিখেছি, দূরবীক্ষণ যন্ত্রটি। হ্যাঁ, এটা যেন মনে থাকে, বলে দিলাম।
প্র্যাকটিস করতে করতেই এরকম অনেক শব্দ বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হলো, দেওয়াল আলমারি থেকে একটা দূরবীক্ষণ যন্ত্র বের করলো। ঠিক আছে, কপিল বইটি বন্ধ করে দেওয়াল আলমারি থেকে একটি দূরবীক্ষণ যন্ত্র বের করলো। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ নট ভেরি লার্জ। এটি ইনস্ট্রুমেন্ট হবে, একই সাথে একটা ওয়ার্ড ইনস্ট্রুমেন্ট। কি হবে এটা? এই যন্ত্রটা খুব বড় ছিল না। হুম, but it could be made to stand on 3 legs like a tripod. কি হবে? কিন্তু যন্ত্রটি 3 পায়ের উপর দাঁড়ানো। পায়ার জিনিসের, হ্যাঁ। 3 পায়ের উপর। Kopil picked up the instrument, switched off the lights in his room and cautiously stepped out. কি হবে? কপিল যন্ত্রটি কপিল তুলে দিল যন্ত্রটি ও তুলে তার তার ঘরের লাইট বন্ধ করে এবং ঘর থেকে বেরিয়ে গেল। কপিল ঘরের আলো কৌতূহলবশত। যন্ত্রটি হাতে নিয়ে অতি সাবধানে ঘরের বাইরে এলো। কজাসলি, সতর্কভাবে, অতি সাবধানে, যাই হোক এই দুটোর যে কোনো একটা হবে। সাবধানে এবং অথবা অতি সতর্ক, সতর্কতার সঙ্গে, সতর্কতার সহিত ঘরের বাইরে। সহজই আছে, খুব একটা কঠিন নয়। আচ্ছা, এগুলো ম্যাম মিসলিনিয়াসের না? হ্যাঁ হ্যাঁ, মিসলিনিয়াসের না এগুলো? মিসলেনিয়াস না ডব্লিউবিসিএস এর, মোট কথা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন আমার হাতের কাছে এই মুহূর্তে। মিসলেনিয়াস এর নয়, এটা মনে হচ্ছে ডব্লিউবিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন। এটা 2012 2010 দেখো। এরকম আসলে তো ভালোই। এর আগের দিন যেটা করলেন ওটা তো ভয়ঙ্কর। ওরকমও দেবো মাঝে মাঝে, সবসময় কঠিন দিলে তো মুশকিল হয়ে যাবে, তখন দেখা যাবে সহজগুলো আবার পারা যাচ্ছে না, তাই না? আমি সবগুলোই করিয়ে দেবো, এরকম করে পরীক্ষা নিতে নিতে সবগুলোই হয়ে যাবে। মানে আনসার্টেনটি, কোনো ভরসা নেই, কঠিনও আসতে পারে বা ডুয়েবলও আসতে পারে। এমন হলো যে পুরোটা হয়তো সহজ নয়, খানিকটা উপরেরটা সহজ, নিচেরটাও দেখা গেল সহজ, মাঝখানে হয়তো দুটো লাইন একটু কঠিন। ঠিক আছে, এরকম কিছু একটা। তখন ওই দুটো লাইন কি স্কিপ করা যাবে? না, স্কিপ করো না, ওই দুটো তো ওই তখন ওই ভাবানুবাদের জায়গাটা ট্রাই করবে, স্কিপ করবে না, তাহলে তো নম্বর কমে যাবে। কিছুটা তো তুমি বুঝতে পারবে যে বিষয়টা কি বলতে চাই। এমন কোনো ওয়ার্ড থাকলে যে বুঝতেই পাচ্ছি না, যে এমন কোনো ওয়ার্ড তো থাকে মাঝে মাঝে। সেটাকে পুরোপুরি স্কিপ করবে না, সেটাকে কোনো রকমে মানে জোড়াতালি দিয়ে ওটার ভাবানুবাদ করে আসার চেষ্টা করবে, এক্সাক্ট মিনিংটা না হলেও কাছাকাছি যেন কোনো একটা অর্থ থাকে, এই হলো বিষয়। এই ক্ষেত্রে যদি বলো আমি 2015টা আরো একবার করাবো সকলকে, তাহলেই বুঝতে পারবে 2015 ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেনটা তোমাদেরকেই দেবো করতে, বাড়িতে ট্রাই করবে। ওটার প্রথমটা সহজ, প্রথমের কিছুটা বেশ মানে মোটামুটি সহজ, খুব সহজ নয়, মোটামুটি সহজ, কিন্তু শেষ দিকটা উদ্ধার দেওয়া খুব মুশকিল। পাঠিয়ে দেবো প্রশ্নটা, দেখো। তারপর আনসারটা আমি ওদেরকে করিয়ে দিয়েছি, তোমাদেরকে দিয়ে দেবো, করো, আমি আনসারটা পাঠাবো এই প্রশ্নটা। আচ্ছা, পরেরটা, ইন দা স্বরাজ বেসড অন নন ভায়োলেন্স। কি হবে? গান্ধীজির, এটা গান্ধীজির উপরে লেখা, অহিংস অসহযোগ আন্দোলন, মনে পড়ছে? In the Swaraj based on non-violence, Gandhiji says, no one should suffer for want of food and clothing. কোটেশনে তো গান্ধীজি বলেছিলেন কমা দিয়ে, এই অন্ন বস্ত্রের হবে কারো কষ্ট করা উচিত না, শুড উচিত না। আর প্রথমটা কি হলো? নন ভায়োলেন্সের জায়গাটা অহিংসতার, স্বরাজ স্বরাজের বিরুদ্ধে ছিল অহিংসতার অহিংসা।
ওটা কোটে গান্ধীজির তো ওই হ্যাঁ কোটের মধ্যেই লিখবে যে গান্ধীজির মতে অহিংসার উপর ভিত্তি করে পাওয়া স্বরাজ, অহিংসার উপর ভিত্তি করে পাওয়া ইন দা স্বরাজ বেসড অন নন ভায়োলেন্স, অহিংসার উপর ভিত্তি করে পাওয়া স্বরাজ বলতে গান্ধীজির মতে এমন এক ব্যবস্থা, এমন এক ব্যবস্থা যেখানে কেউই নো ওয়ান শুড সাফার ফর ওয়ান্ট অফ ফুড অ্যান্ড ক্লথিং, যেখানে কেউই খাদ্য এবং বস্ত্র থেকে বঞ্চিত হবেন না, যেখানে ম্যাম কেউই ট্রান্সলেশনেও কোটেশনে রাখবো কি না রাখবো না? না, ওই শুধুমাত্র গান্ধীজির মতে ওই নো ওয়ান, হ্যাঁ ট্রান্সলেশনের ওই জায়গাটা রাখতে হবে, এটা তো গান্ধীজি বলেছিলেন তাই জন্য এটা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দুটোই তো কোটেশনই আছে, তো কোটেশনই রাখতে হবে অনুবাদ করবার সময়। তাহলে অহিংসার উপর ভিত্তি করে পাওয়া স্বরাজ বলতে গান্ধীজি বলেছিলেন যে এমন এক ব্যবস্থা যেখানে কেউই খাদ্য এবং বস্ত্র থেকে বঞ্চিত হবে না। They should be freely available. They should be freely available to all as God's air and water are. ভগবান প্রদত্ত বায়ু ও জলের মতোই এটি বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া উচিত। হ্যাঁ ভগবান প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত জল ও বায়ুর মতো প্রতিটি মানুষই প্রয়োজনীয় খাদ্য এবং বস্ত্র বিনামূল্যে পাবে, ঠিক আছে? প্রতিটি মানুষ খাদ্য এবং বস্ত্র বিনামূল্যে পাবে বা প্রত্যেকের পাওয়া উচিত, ঠিক আছে? Everyone from the king to the poorest citizen must prosper. Everyone from the king to the poorest citizen must prosper. কি হবে? রাজা থেকে শুরু করে দরিদ্র নাগরিক প্রত্যেকেই সমৃদ্ধ হবে। রাজা থেকে শুরু করে প্রত্যেকের মধ্যেই মাস্ট, হ্যাঁ প্রত্যেকেই সমৃদ্ধ হবে, ঠিক আছে? প্রত্যেকেই সমৃদ্ধ হবে বা প্রত্যেক, হ্যাঁ ঠিক আছে ওটাই হবে প্রত্যেক, এখানে তো ম্যাম এখানে প্রজা কথাটা ইউজ করা যাবে যে রাজার থেকে শুরু করে প্রজা সবার জীবনই উন্নত থাকবে? অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে এখানে প্রজা শব্দটা এই কারণেই দেওয়া যাবে না, কারণ এখানে বলতে দিচ্ছে ধনী এবং দরিদ্র, অ্যাকচুয়ালি এই দুটো মানে ভাবানুবাদ করলে এইটাই বোঝায়, কিং অর্থাৎ এখানে ধনী, আর যেহেতু ওই পুয়ারেস্ট আছে যে অতি দরিদ্র, অতি দরিদ্র সকলেই সকলেই সমৃদ্ধ হবে, ঠিক আছে? ম্যাম আচ্ছা। দরিদ্রতম যদি দেওয়া যায়। দরিদ্রতম শব্দটা কি ভালো লাগবে, সেই জন্যই তো ওই অতি দরিদ্র, অতি দরিদ্রটা দেওয়া যাবে, অতি গরিব এটা দেওয়া যাবে, ওই কারণেই ওই তমর ওটা বাদ দিয়ে অতি শব্দটাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? ঠিক ঠিক আছে ম্যাম, ঠিক আছে ঠিক আছে। নোবডি ইজ এনিবডিজ এনিমি, যেখানে কেউ কারোর শত্রু থাকবে না, তাই তো? হুম। India is a country where all communities will live in perfect harmony, and this is the India of my dream. India ভারতবর্ষ হবে হুম ভারতবর্ষ ভারতবর্ষ হবে সেই দেশ যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে এবং এই ভারতবর্ষই হয় আমার স্বপ্ন। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সমস্ত সম্প্রদায়ের প্রকৃতভাবে বসবাস করবে, এটাই আমার স্বপ্নের ভারত। It's my dream of India. লাইনটা দিস ইজ দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিম, এটাই আমার এটাই স্বপ্নের ভারত, এই শব্দটা দিতে হবে, তার আগেরটাতে ওই প্রকৃত শব্দটা বসবে না। আচ্ছা এখানে হবে যে হ্যাঁ বল যে এটাতে হবে যে ভারতবর্ষ হবে সেই দেশ যেখানে সকলে সৌহার্দ্যময় পরিবেশে বসবাস করবে, সকল জাতির মানুষ সৌহার্দ্যময় পরিবেশে বসবাস করবে, ঠিক আছে?
সৌহার্দ্যময় পরিবেশে বসবাস করবে। তিনি বলেছিলেন গান্ধীজির মতে এটাই আমার স্বপ্নের ভারত, দিস ইজ দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিম, এটাই আমার স্বপ্নের ভারত করে দিতে হবে। ঠিক আছে, তিনি বলেছিলেন, আর লেখার দরকার এখানে তো নেই ওটা। দিস ইজ দ্য ইন্ডিয়া এন্ড অফ মাই ড্রিম, এটাই আমার স্বপ্নের ভারত। হলো? তাহলে এখানে কোনো কোয়েশ্চেন এই বঙ্গানুবাদে কারোর কোনো জায়গায়? ওই পারফেক্ট হারমোনিতে তাহলে পারফেক্টটা কি হবে? সৌহার্দ্যময় করে করে দিই কেন? পারফেক্টটা তো হ্যাঁ, ওই পাওয়া যাচ্ছে। তাহলে ঠিক, ওই জন্য ওখানে প্রকৃত বসিয়েছো, তাই তো? অ্যাকচুয়ালি প্রকৃত হয় না, এখানে ওই সকলে মিলে সমস্ত জাতির নিখুঁতটা হচ্ছে মেন ওয়ার্ড, হ্যাঁ, কিন্তু ওটা বসে না এখানে। হ্যাঁ নিখুঁত। না, এখানে হারমোনি মানে ঐক্যবদ্ধ হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, ওইটাই তো সৌহার্দ্যময় বা সৌভ্রাতৃত্ব, যেটা আমাদের ওই এতে লেখা আছে। এই শব্দটাই কি বলে আমাদের মৌলিক পলিটিতে ফান্ডামেন্টাল এতে লেখা আছে, ডিউটিজে লেখা আছে। ওটাই তো ভাষা দিয়ে সাজানোটাই তো মেন, যেটা আমাদের দ্বারা কম হয়, হয়ই না। ঐক্যবদ্ধ কি বললে শব্দটা? ঐক্যবদ্ধ বললাম। হ্যাঁ ঐক্যবদ্ধ শুধু ঠিক আছে, ঐক্যবদ্ধ ময় কিন্তু করবেন, ঠিক আছে? ঐক্যবদ্ধ না না, ময় করিনি, ঐক্যবদ্ধ করলাম। হ্যাঁ ঠিক আছে, সেটা হবে। যেখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবে, হবে, অসুবিধা নেই, ভুল নয়। পরেরটা, if we would profit by our reading, we must be careful not only to select proper books, but also to pursue them all right. সরি, pursue them are right, আর রাইট হবে ওটা, এটা একসঙ্গে হয়ে গেছে। আমি লিখেছি যদি বই পড়ার মাধ্যমে আমরা লাভবান হই, তাহলে আমাদের শুধুমাত্র সঠিক বই নির্বাচন করলেই হবে না, যেন আমরা সেটিকে সঠিকভাবে অনুসরণ করতে পারি সেই বিষয়েও সচেতন হতে হবে। আমি বলবো, বলো। যদি আমরা আমাদের বই পড়া থেকে লাভবান হতে চাই, তাহলে আমাদের কেবল সঠিক বই নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক হলে হবে না, বরং সেগুলোকে সঠিকভাবে অনুসরণ করতে হবে। দুটোই ঠিক আছে। বই পড়া, if we would profit by our reading, যদি আমরা বই পড়ার মধ্য দিয়ে লাভবান হতে চাই, ঠিক আছে, we must be careful not only to select proper books, আমাদের শুধুমাত্রই সঠিক বই নির্বাচন করলেই চলবে না, but also to pursue them are right. অ্যাকচুয়ালি এখানে হবে এই শব্দটার অর্থ হওয়া উচিত বাট অলসো টু পারসিউ দেম আর রাইট, আমরা যেন সেই বই থেকে সঠিক বিষয়টা শিখতে পারি, ঠিক আছে? এমনি অনুসরণ করলেও চলবে না, এটা এটা মানে অনুসরণ করতে হবে, এটাও ভুল নয়, ঠিক আছে? ঠিক আছে, পরেরটা। পরেরটা হচ্ছে যে এই শব্দটা হচ্ছে এখানে the butterfly fits over the flower bed gathering nothing, the spider collects poison from it. কি হবে? প্রজাপতি একটি প্রজাপতি কোনো কিছু সংগ্রহ না করেই ফুলের উদ্যানে উড়তে থাকে,
মাকড়সা এটি থেকে বিষ সংগ্রহ করে, কিন্তু মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ করে ও সঞ্চয় করে রাখে। হ্যাঁ, প্রজাপতিরা ফুলের ওপর উড়ে বেড়ায় কিন্তু কিছুই সংগ্রহ করে না। ওই যে গ্যাদারিং নাথিং, বাট ফ্লাওয়ার বেড গ্যাদারিং নাথিং, কিছুই সংগ্রহ করতে পারে না, সংগ্রহ করে না। ম্যাম ওই ফ্লাওয়ার বেডটা আমি তো কি লিখেছি, ফ্লাওয়ার বেডটা কি হবে? ওই ফুলের উপর উড়ে বেড়ায়। শুধু ফুলের উপর লিখলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন ফুলের উপরও তো আর বিছানা দেওয়া নেই, ফ্লাওয়ার বেডটা ওটাই ফুলের উপর। ম্যাম ওই জন্যই ফুলের উদ্যান লিখে দিলাম। অ্যাকচুয়ালি ওটাকে ফুলের উদ্যান দিও না। ফুলের উদ্যানে তো মানে ফুলের উদ্যান, উদ্যান শব্দটা তো অনেক ব্যাপক অর্থে হয় তো, হ্যাঁ, অনেক ওই জন্য। অনেকটা উপরে। বা তাহলে ফুলের উদ্যানটা কেটে দেবো, শুধু ফুল। হ্যাঁ, ফুলের মধু খেয়ে বেড়ায়, ওই ব্যাপারটা ওই অ্যাকচুয়ালি ওই ব্যাপারটাই বলেছি আর কি, মধু খেয়ে বেড়ায় ফুলের উপর, ওটাই ফ্লাওয়ার বেড। ফুলের উপর উড়ে বেড়ায় এটা হুম, বলতেই হবে। হুম। এখানে তো মধু নেই সেই জন্য। and gathering কিছুই সংগ্রহ করতে পারে না। the spider collects poison from it, মাকড়সা সেই ফুল থেকেই বিষ সংগ্রহ করে, একদম রাইট আছে। তারপর হচ্ছে but the bee finds and stores us honey, এবং মৌমাছিরা ফুলের থেকে মধু সংগ্রহ করে এবং তা আমাদের জন্য রেখে দেয়। ওই যে stores us, আমাদের জন্য রেখে দেয়। and so the object for which you go to a book will determine the kind of fruit it will yield you. তাহলে কি হবে? লিখেছি, সুতরাং আপনি তুমি যে উদ্দেশ্যে বইটি নির্বাচন করবেন তা নির্ধারণ করবে আপনি কি ধরনের ফল পাবেন। হয়েছে। এটা এটা কমপ্লেক্স সেন্টেন্সে ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু এটা যদি আরেকটু গুছিয়ে রাখা যায়। আর কি বলছিলে বলো আরেকজন। আমি লিখেছি যে তুমি কোন বইটার দিকে যাবে সেটাই নির্ধারণ করবে যে সেই বইটা কি ধরনের ফল দেবে। হ্যাঁ, ওই বইটার দিকে যাবেন, এখানে আমার উদ্দেশ্য শব্দটা ঠিক আছে। তাই বই পড়ার উদ্দেশ্য এবং তার প্রয়োগের উপরই নির্ভর করবে আপনার সফলতা। ঠিক আছে, শব্দটা হলো। তাই বই পড়ার উদ্দেশ্য বই পড়ার উদ্দেশ্য এবং তার প্রয়োগের উপরই নির্ভর করবে। এই যে নির্ভর করবে, ডিটারমাইন, কি নির্ভর করবে? আপনার সফলতা, ফ্রুটস, আপনি কি ফল পাবেন আর কি, ওই সফলতা। বোঝা গেছে এবার? হ্যাঁ ম্যাম। অবজেক্ট হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এবার হলো আমাকে বলতে হবে যে এই ভাবার্থটা পড়ে কি বোঝা গেছে। এটা প্রবাবলি আছে হলো 81 to 82 ওয়ার্ডস। ঠিক আছে, আগে কি বোঝা গেছে এটা আমি শুনতে চাই সবার ফার্স্ট। আমি একটু জিসটা শুনতে চাই, শুধুমাত্র কি বোঝা গেছে পুরোটা। কোনটা নাম কি করতে হবে? ভাবার্থ নির্ণয় করতে হবে, আমাকে বলতে হবে যে এটা পড়ে কি বোঝা গেছে। এটা একটা রিফ্লেক্সিভ আচ্ছা ভাব। দাঁড়ান। পড়ো, পড়ে বল। আর কারা কারা করেছো তারাও বল। আমার শুধু জিসটুকু বললেই হবে, অত গুছিয়ে ফুচিয়ে কিছু বলতে হবে না, কি বলতে চেয়েছি।
এটা ম্যাম ওই যে প্রাকৃতিক যে সৃষ্টির সৃজনশীলতা, যে কঠিন সময়কে পার করে সঠিক সময়ে যে উম, মানে ওই যে জাগিয়ে উঠে যে সূর্যের আলো, মানে ট্রাইং হিজ বেস্ট এরম টাইপের কিছু একটা দিয়ে যে আহ, মানে বীজ থেকে অঙ্কুরিত হচ্ছে, মানে মানে এটা 2 লাইনের জিনিস কিন্তু করাটা খুব মুশকিল। কি হলো? এটাই তো বোঝা যাচ্ছে না 2 লাইনে। আমি তো সৃষ্টি উত্তরটা জানি। সৃজনশীলতা আরেকবার। ম্যাম এটা এরকম ভাবে করা যাবে যে প্রকৃতির যে ধরেন এই যে সিজন চেঞ্জ, মানে ঋতু পরিবর্তন হচ্ছে, তো ওটা ধরেন ওই মানে মানে এখানে তো বীজ, মানে একটা বীজের কথা বলা হয়েছে, ওটা যদি এরকম ভাবে বলা যায় যে মানে মাটির নিচ থেকে যে বৃক্ষের বীজ যে আত্মপ্রকাশ ঘটায় এরকম কিছু একটা, এটা ধরেন ওই মানে তার মানে যে সে যে মানে বীজের আবরণ থেকে সে ত্যাগ করে যে মাটির বুকে যে সৃষ্টি সৃজনশীলতায় যে বৃক্ষরূপে সে আত্মপ্রকাশ করে সূর্যের আলো, এরকম ভাবে 2টা লাইন মনে হয় করলেও করা যেতে পারে। ওই লাস্টে ধরেন মানে মনে হচ্ছে প্রাকৃতিক সামথিং কিছু একটা, ওই মানে প্রকৃতির বুকে মানে জীবনের যে মানে চেষ্টার পরে যে উন্মেষ, যেটা এরম 2টা লাইন ভাবনা চিন্তা করে লিখতে হবে। এরম হবে কি জিনিসটা? বাকিরা ম্যাম ওই যে এরকম ভাবে দেওয়া যেতে পারে যে পরিশ্রমের ফলাফল মানুষের মধ্যেই লুকায়িত থাকে। কঠিন সময়ে ফলাফল পেতে একটু বিলম্ব হতে পারে, কিন্তু পরবর্তীতে সফলতা আসে যেন, এরকম টাইপের কিছু। উহুম, এটা হচ্ছে একটা নতুন প্রাণের সৃষ্টি যেভাবে হয় সেটাই তার উপর বেস করে, যে মৃত্তিকার নিচে অনেক দিন বীজ লুকাইয়া আছে। একটা শিশুর যখন জন্ম হয় সে মায়ের গর্ভে থাকে, তারপর ঠিক যেভাবে তার জন্ম হয় এবং সে নতুন পৃথিবীকে দেখে, প্রথমবার পৃথিবীর আলো দেখে, ঠিক যে বিষয়টা। আর একটা আহ উদ্ভিদের ক্ষেত্রেও শীতের শেষে পুরো ঝরে যায়, বসন্তে তার সেই নতুন বীজ থেকে যখন তার জন্ম হয়, নতুন প্রাণের সৃষ্টি হয়, এখানে সেটার কথাই বলেছে। তো আমাদের এখানে যেহেতু উদ্ভিদ আর শিশুর মধ্যে তুলনা করেছে, আমাদের তো তুলনা লিখলে হবে না, আমাদের ওই জন্য একটা একটা নিউট্রাল একটা জায়গায় থাকতে হবে, এবং সেখান থেকে আমরা যেটা দেব সেটা হলো নতুন প্রাণের সৃষ্টি। ঠিক আছে, এটার আমরা হেডলাইন করব, শিরোনাম করব নতুন প্রাণের সৃষ্টি, ওই কারণেই তো এটা দিয়েছি। মৃত্তিকার নিচে অনেক দিন বীজ লুকাইয়া আছে, মাসের পর মাস এই রূপে কাটিয়া গেল। ঠিক তাই, যেমন মাতৃগর্ভে থাকে শিশু, শীতের পর বসন্ত আসিল, অর্থাৎ শীতের শেষে বসন্তের সূচনায়
এখন আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নেই, মানে এইবার তাকে উন্মুক্ত হতে হবে, বেরিয়ে আসতে হবে। বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে, আর ঘুমাইও না, উপরে উঠিয়া আইসো, সূর্যের আলো দেখিবে। অর্থাৎ সে নতুন পৃথিবীটাকে প্রথমবারের জন্য দেখবে। আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িয়া, অর্থাৎ মাতৃগর্ভ থেকে বা কি বলবো কোনো বদ্ধ স্থান থেকে, এখানে আমাদের সেই জায়গাটা বলতে হবে যে বদ্ধ স্থান থেকে যেমন ভাবে বীজ ভেদ করে বাইরে আসে, ঠিক সেইভাবে বদ্ধ আবরণের আস্তরণ সরিয়ে মাটির ওপর মাথা তুলে মায়ের সাহায্যে নতুন প্রাণ কি করছে, মাটি ভেদ করে ওপরে আসছে এবং মনে হয় শিশুটি যেন ছোট মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নতুন দেশ দেখিতেছে। অর্থাৎ অবাক নয়নে সারা পৃথিবীর চারপাশটাকে দেখছে। তাহলে আমরা এটাকে একদম ছোট করে কি লিখবো, বোঝাতে পেরেছি? আগে বিষয়টা বোঝা গেছে পুরোটা? হ্যাঁ, বোঝা গেছে। আগে এইটুকু জানতে চাইছি, বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ। এবার আমি উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা এইভাবে হবে যে শীতের শেষে বসন্তের সূচনায় লুকায়িত নতুন প্রাণীর, যে কিনা লুকিয়ে ছিল, সে এবার নতুন প্রাণের এবার চোখ মেলে দেখার পালা। এবার তাকে বাইরে বেরিয়ে আসতে হবে। বদ্ধ আবরণের আস্তরণ সরিয়ে মাটির উপর মাথা তুলে মায়ের সাহায্যে নতুন প্রাণ অবাক নয়নে দেখছে চারপাশের পৃথিবীকে। মাটির উপর, মৃত্তিকার উপর, যা লিখতে পারো, এখানে তো মাটি শব্দটা দেওয়া আছে তাই এখানে মৃত্তিকা দেওয়া যেতে পারে, ঠিক আছে, যা খুশি। মৃত্তিকাটাও দেওয়া আছে, ওই মৃত্তিকা বা মাটি যেটা খুশি লেখা যেতে পারে, এটাকে মেন ব্যাপারটাকে তো চেঞ্জ করা যাবে না, সেই কারণে। তাহলে এই যে শীতের শেষে বসন্তের সূচনায় লুকায়িত নতুন প্রাণের এবার চোখ মেলে দেখার পালা, সে আর মানে থাকতে চাইছে না, ওই যে শিশুকে বলছে এবার তুমি বেরিয়ে এসো। তো বদ্ধ আবরণ উদ্ভিদের ক্ষেত্রেও সে যেমন ওই বীজের মধ্যে অঙ্কুর হয়ে লুকিয়ে আছে, তেমনি আবার একটা শিশু আবার তার মাতৃগর্ভে রয়েছে। তো সেই বদ্ধ আবরণের আস্তরণটাকে সরিয়ে মাটির উপর মাথা তুলে কার সাহায্যে? সবাই সবার মায়ের সাহায্যে, বা একটা ছোট গাছও তার বড় গাছের থেকে তার জন্ম লাভ হয়, তাই তো, সেই মায়ের সাহায্যে নতুন প্রাণ, যে কিনা আশ্চর্যই, অবাক নয়নে দেখছে। আশ্চর্য শব্দটার সমার্থক করা হয়েছে অবাক নয়নে দেখছে। কি দেখছে? চারপাশের পৃথিবীকে। চারপাশের পৃথিবী, এখানে প্রশ্নটাতে ছিল না যে কি যেন ছিল, এই যে নতুন দেশ দেখিতেছে, যে ছোট মাথা তুলে আশ্চর্য। এই যে মনে হয় শিশুটি যেন মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নতুন দেশ দেখিতেছে। ওই অবাক নয়নে পৃথিবীর চারপাশটা দেখছে, এই আর দেশটাকে আর কি লিখবো, নতুন ভূখণ্ড দেখছে, এই আর। বোঝা গেছে এবার কোথা দিয়ে ওটা ভাবা হয়েছে? মানে এটা মানে প্রাণ সৃষ্টিটাকে রাখতে হবে, না উদ্ভিদ না প্রাণী। হ্যাঁ, এবার ওটাকে উদ্ভিদও বলা যাবে না, প্রাণীও বলা যাবে না, নিউট্রাল হিসেবে চলতে হবে, কারণ আমরা কাউকেই দিতে পারবো না, উদ্ভিদ বা প্রাণী কারোর কথাটাই নিয়ে আসতে পারবো না এখানে। এই না, এখানে সেভাবেই বলা হয়েছে, এক জায়গায় শিশু এক জায়গায় বীজ, মানে এটা প্রাণের কথা বলা হয়েছে। কিন্তু দুজনের মধ্যে সিমিলারিটি আছে, মিল আছে, বিষয়টা হ্যাঁ। এটা একদম একটা রিফ্লেক্সিভ প্রেসি। রিফ্লেক্সিভ প্রেসি কাকে বলা হয়? যে যেখানে যার ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে আর বাইরে আর একটা অর্থ রয়েছে। আমাদেরকে প্রেসিটা বারবার পড়ে ওই ভিতরের অর্থটাকে বের করে আনতে হবে এবং সেটাই লিখতে হবে, সেটাই হবে উত্তর। সেটাকে আমরা বলে থাকি ওই বোধ পরীক্ষণমূলক যে প্রেসি, রিফ্লেক্সিভ প্রেসি, ঠিক আছে, যার ভিতরে একটা অর্থ রয়েছে, অন্তর্নিহিত অর্থ, যার দুটো অর্থ থাকে, একটা হলো অন্তর্নিহিত আর একটা হলো বহিরঙ্গ। বহিরঙ্গটা ওপর থেকে ওটাকে কেটে ওর ভিতরের অংশটা বুঝে আমাকে উত্তরটা লিখতে হবে। বোঝাতে পারলাম? এবার পরেরটা বলি, এরকম আরো দেব। পরেরটা দেখো। এটা ম্যাম ডাব্লিউবিসিএস এর না? হ্যাঁ, একটু লেভেলে ছিল। এটা বিসিএস এর।
আমরা পরবাসী। এটা আশা করি এটা মানে বোঝা যাচ্ছে, খুব একটা কঠিন নয়, গল্পের মতো। দেশে জন্মালে আপন হয় না, যতক্ষণ দেশকে না জানি। এটা আবার প্রায় কটা ওয়ার্ডে রয়েছে এটা? এটা একটু বেশি ওয়ার্ডে রয়েছে, 133-34টা ওয়ার্ডে রয়েছে। 143 তে রয়েছে প্রবাবলি, 143 তে। 11 × 13 আমি এটা হিসেব করেছিলাম, এরকমই কিছু একটা, ওই 143 থেকে 50। 143। হ্যাঁ হ্যাঁ, একদম। দেশে জন্মালেই আপন হয় না, 1/3 লিখতে হবে। যতক্ষণ দেশকে না জানি, যতক্ষণ তাকে নিজের শক্তিকে জয় না করি, ততক্ষণ সে দেশ আমার নয়। আমার এই দেশকে আমি জয় করিনি। দেশে অনেক জড় পদার্থ আছে, আমরা তাদেরই প্রতিবেশী। দেশ যেমন এইসব বস্তুপিণ্ডের নয়, দেশ তেমন আমাদেরও নয়। এরই নাম জড়ত্ব, একেই বলে মোহ। যে মহাবিভূত সেই তো চিরপ্রবাসী। সে জানে না সে কোথায় আছে, সে জানে না তার সত্য সম্বন্ধ কার সঙ্গে। বাহিরের সহায়তার দ্বারা নিজের সত্য বস্তু কখনোই পাওয়া যায় না। আমার দেশ আর কেউ আমাকে দিতে পারে না। নিজের সমস্ত ধন জন প্রাণ নিয়ে দেশকে যখনই আপন বলে জানতে পারবো, তখনই দেশ আমার স্বদেশ হবে। পরবাসী স্বদেশে যে ফিরেছি, তার লক্ষণ এই যে দেশের প্রাণকে নিজের প্রাণ জানি। পাশে প্রত্যহ মরছে দেশের লোক রোগ ও উপবাসে, আর আমি পরের উপর সমস্ত দোষ চাপিয়ে মঞ্চের উপর দেশাত্মবোধের বাকবিস্তার করছি। এত বড় অবাস্তব অপদার্থতা আর কিছুই হতে পারে না। কি হবে এটা? মোটামুটি ভাবে একটা জিস্ট আমাকে একটু বলো। তবে ধরেন দেশের মানুষের, যেটা আপনি লাস্টে বললেন, দেশের মানুষকে নিজের বলে মনে করলে দেশপ্রেমের মানে মানে ধরেন পরিস্ফুরণ বা বিকাশ ঘটবে। তবে লাস্ট লাইনটা যেটা, ওটা দিতে হবে। এই তো 45টা হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টা হলো ওই দেশ শব্দটাকে ওড়াতে হবে, ওখানে ভূখণ্ড বা রাষ্ট্র শব্দটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাষ্ট্র। হ্যাঁ, প্যাসেজে আছে, বাদ। যতটা হ্যাঁ, সম্ভব যাচ্ছে প্যাসেজে নাই, ওয়ার্ড বা দেশ সেন্টেন্স রয়েছে। আমি নেব না। বিষয়টা বা একটাই। স্বদেশ ইউজ করা যেতে পারে, হ্যাঁ, স্বদেশও আছে বাংলার। স্বদেশ দেওয়া যেতে পারে। আহ আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কনসিকুয়েন্টলি লিখবো, মানে পর পর লিখবো। আমি কখনোই এখান থেকে একটা সেন্টেন্স নিয়ে নিলাম দিয়ে আমি এখানে চলে এলাম, এমন যেন না হয়। ঠিক পর পর ঘটনাটাকে ঘটনা পরম্পরা অনুযায়ী লিখতে হবে, যেটা আমি নিয়মে বলেছিলাম। ঘটনা পরম্পরা অনুযায়ী। প্রত্যেকের নিয়মটা পড়েছে, 3টের নিয়ম নতুনরা? কনসিকুয়েন্স মেনটেন করে লিখতে হবে। হুম, ম্যাম, এটাও কি WBCS এর ছিল? হ্যাঁ এটা আছে। তাহলে ম্যাম, কপাল ভালো থাকলে ডুয়েবল পাওয়া যায়, কপাল খারাপ থাকলে ওই সমস্ত জিনিস পাওয়া যায়। এটা মানে ধরেন মানে করা মুশকিল। রাষ্ট্রে জন্মালেই তাকে ভালোবাসা যায় না, নিজের আচ্ছা। ক্ষমতায়, ওই যে শক্তিতে আছে তাই ওটা ক্ষমতায়। এই যে নিজের শক্তিতে, নিজের ক্ষমতায় রাষ্ট্রের সমূহ বিষয়কে জানার জন্য, মানে সমস্ত বিষয়কে জানার মধ্যে প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে। ভালোবাসা, ঠিক এতটা আমরা করলাম। ঠিক পর পর আসছি, প্রথমে এই সেন্টেন্সটা ধরে করলাম যে দেশে জন্মালেই, মানে রাষ্ট্রে জন্মালেই ভালোবাসা যায় না। নিজের ক্ষমতা দিয়ে, ঠিক তারপরে নিজের ক্ষমতা দিয়ে সমূহ বিষয়কে জানার মধ্য দিয়ে প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে। তাহলে প্রথমে হলো এইটা 1 নম্বর। তারপর হচ্ছে 2 নম্বর সেন্টেন্স এখান থেকে করলাম, দেশে অনেক জড় পদার্থ আছে, আমরা তাদেরই প্রতিবেশী। ঠিক আছে, অর্থাৎ এখানে জড় পদার্থ বলতে অজ্ঞানতাকে বলা হয়েছে। ভূখণ্ড সম্পর্কে মানুষের না জানা, সেই অজ্ঞানতা মানুষের কাছে অভিশাপের মতো। আমরা যাদেরকে প্রতিবেশী বলি সেই সব মানুষগুলোর কথা বলেছে। মরীচিকা, মরীচিকা শব্দটা কোথা থেকে এসছে? মোহ। মোহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে মরীচিকা। কল্পনা, দুটোই দেওয়া যেতে পারে, কল্পনাও দেওয়া যেতে পারে, মরীচিকা শব্দটাও দেওয়া যেতে পারে। এই যে মোহ আছে, বাহিরের সহায়তার দ্বারা নিজের সত্য বস্তু কখনোই পাওয়া যায় না।
এই যে মহাবিভূত, সেই তো চিরপ্রবাসী, মানে যে দেশ সম্পর্কে একটা তার মোহ রয়েছে, জড়ত্ব, মোহ, কল্পনা রয়েছে, সে হচ্ছে চিরপ্রবাসী, সে দেশের মানুষ নয়, বিদেশি। প্রবাসী তো তাকেই বলে যে দেশের লোক বাইরে থাকে। আচ্ছা, মরীচিকায় আচ্ছন্ন হয়ে নয়, দেশের উন্নয়নে বিপদে সর্বদা পাশে থাকার মধ্যে দিয়েই প্রকৃত দেশপ্রেমী হয়ে ওঠা যায়। এই যে কখন হবে, যেখানে পাশে বলছে যে পরবাসী স্বদেশে যে ফিরেছি তার লক্ষণ এই যে দেশের প্রাণকে নিজের প্রাণ জানি, পাশে প্রত্যহ মরছে দেশের লোক রোগ ও উপবাসে, আর আমি পরের উপর সমস্ত দোষ চাপিয়ে মঞ্চের উপর দেশাত্মবোধের বাক বিস্তার করছি। তাহলে কি আমি দেশপ্রেমিক হলাম? সেটা নয়। এত বড় অবাস্তব অপদার্থতা আর কিছুই হতে পারে না। ঠিক আছে, তাহলে মরীচিকায় আচ্ছন্ন হয়ে নয়, দেশের উন্নয়নে বিপদে সর্বদা পাশে থাকার মধ্য দিয়ে প্রকৃত দেশপ্রেমী হয়ে ওঠা যায়, দেশ ও মানুষ হয়ে ওঠে সমার্থক। এই যে পরবাসী স্বদেশে যে ফিরেছি তার লক্ষণ এই যে দেশের প্রাণকে নিজের প্রাণ জানি। লেখক যে আছে সে বলছে যে আমি পরবাসী, তিনি প্রকৃত দেশপ্রেমিকের সংজ্ঞাটা দিয়েছেন। তিনি বলেছেন তিনি একজন দেশপ্রেমিক নন, তার কারণটা তিনি এখানে বলেছেন, কেন দেশপ্রেমিক নন, প্রকৃত দেশপ্রেমিক হতে গেলে কি করতে হবে। বলো, কারোর যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলো। এটা ভালো। বলো, কারোর কোনো জায়গায় অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমার পরীক্ষা থাকুক। নেক্সট দিন কোনটা, ওই 4টা প্রতিবেদন? 4টে প্রতিবেদন আর ভাবার্থ আর বঙ্গানুবাদ যেমন থাকে থাকবে।